এখানে উপস্থিত নতুন চিন্তা ভাবনার চিন্তকরা আর নতুন চিন্তা ভাবনার পৃষ্ঠপোষকরা বহুজন আছেন। আমার দেখে খুব ভালো লাগছে যে শুধু যাদের সাথে দীর্ঘদিন ছাত্র আন্দোলনের কাজ করেছি, বন্ধুত্ব করেছি, প্রেম, পলিটিক্স, কবিতা নিয়ে আলাপ আলোচনা করেছি, আবার যাদের উৎসাহে ছাত্র আন্দোলনের এক একটা বাঁক, একের পর এক মিছিলের বাঁকে বাঁকে ফিরে গেছি। আমাদের অভিভাবকরা এখানে আছেন। আবার অদ্ভুত, আমার একদম সামনের রোতে বসে আছে। একসাথে স্কুলে পড়াশুনো করেছি, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত। এখন বাইরে চাকরি বাকরির সূত্রে বাইরে থাকে, আজকে কলকাতায় আছে। আমার সুবিধা হলো খানিকটা, মানে এমনি শুরুতে খুব ঘাবড়ে থাকারই কথা, কারণ রাহুল দাকে খুবই ছোটবেলা থেকে আমি চিনি, কারণ ওরও একটু এই উত্তর কলকাতার ঝোঁক, আমিও উত্তর কলকাতার ঝোঁকেই বড় হওয়া, মানে উত্তরে হাওয়ায় বড় হওয়া আর কি। কিন্তু রাহুলদার এই যে একটা মনোভাব সবসময় যে একটা রিস্ক নিতে হবে, এবার করতে করতে যে এমন একটা রিস্ক নিয়ে ফেলবে যে এরকম একটা গুরুত্বপূর্ণ প্যানেল ডিসকাশনে এরকম সুবক্তা এবং সুচিন্তকদের মধ্যে আমার মতন একটা মানানসই বেমানানকে এসে বসিয়ে দিল, এইটা যে ও করে ফেলবে এটা ওর থেকে এক্সপেক্টেডই এলাম। তো ন্যাচারালি হচ্ছে যে খুবই ঘাবড়েছিলাম। এই যাদের চোখের সামনে দেখতে পাচ্ছি তাদের দেখে বুঝছি না ঘাবড়ানোর কিছু নেই, অনেকগুলো কথা অনেকভাবে বলা যায়। প্রথমেই খানিকটা আলাপ করে দিয়েছে কলতানদা, তারপর উপসংহারটা দীপশিতা বলবে। আমি বরং খানিকটা প্রলাপের দিকেই যাই। আমার নিজের বিশ্বাস যে মানে কবিতা ব্যাপারটা ওইরকমভাবে কখনো ওই আরোপিত হয়ে যায় না। যতদিন পৃথিবীর ইতিহাস আছে, যতদিন সভ্যতার ইতিহাস আছে, ততদিনই কবিতা আছে, কোথাও না কোথাও কোনো না কোনো ফর্মে আছে। আমরা যখন ঘটনাচক্রে আমি বিদ্যাসাগর কলেজে পড়তাম, ইংলিশ অনার্স ছিল, ক্লাসে একজন প্রফেসর শিখিয়েছিলেন যে পোয়েট্রি হ্যাজ অলওয়েজ এক্সিস্টেড বাট নট অলওয়েজ ইন আ পোয়েটিক ফর্ম। ছন্দের মধ্যে হয়তো ছিল না, হয়তো অন্য কোনোভাবে ছিল, হয়তো ওই গাছের পাতায় রোদের লুকোচুরির মধ্যে কোথাও একটা কবিতা ছিল। তা আমরা চিরকাল সেইভাবে শিখতে শিখতে কবিতাকে, প্রেমকে বা রাজনীতিকে ওইভাবেই খুঁজে 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 খুঁড়ে খুঁড়ে এই অনুসন্ধানটার মধ্যে দিয়ে গিয়েছি। যখন জন্মেছি তো ঠিকই, যখন জন্মেছি তখন তো আর প্রেমিক হয়ে জন্মায়নি, কি তখন তো আর খুবই রাজনৈতিকভাবে সচেতন হয়ে জন্মায়নি, বা খুবই কাব্যিক হয়ে জন্মায়নি। এবার যদি এইভাবে ভাবি যে গোটা জীবনটা আসলে অপ্রেম থেকে প্রেমে পৌঁছানো, বা অকাব্য থেকে কাব্যে পৌঁছানো, বা অরাজনীতি থেকে রাজনীতিতে পৌঁছানোর একটা জার্নি বা একটা যাত্রা। আর এই যাত্রাটা আমাদেরকে, মানে এই যাত্রাটার মধ্যে দিয়ে আমরা যাই দুটো জিনিস দিয়ে, এক অভিজ্ঞতা আর এক অভিব্যক্তি। আর এই অভিজ্ঞতা আর অভিব্যক্তিটা মিশিয়ে যে অভিযানটার দিকে আমাদের নিয়ে যাওয়া হয় সেইটার নামই জীবন। বা একটু যদি ইংরেজিতে বলি তাহলে এক্সপিরিয়েন্স আর এক্সপ্রেশন। এই এক্সপিরিয়েন্স আর এক্সপ্রেশন, এবং এই এক্সপিরিয়েন্স আর এক্সপ্রেশনের বিক্রিয়াতেই একটা এক্সপিডিশনের মধ্যে আমরা যাই, যার নাম হচ্ছে জীবন। এবং এই জীবনের মধ্যেই যা কিছু, এই যে অনুসন্ধান, তা কবিতা হতে পারে, তা প্রেম হতে পারে, তা রাজনীতি হতে পারে, তার সঙ্গে টুকরো টুকরো প্রতিটা মুহূর্তের, যে একটা গানের লাইন আছে না, মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী, এই টুকরো টুকরো অনুভূতিগুলো, এই অনুসন্ধান আর এই অনুভূতিগুলো মিলিয়েই একটা অনুশীলন তৈরি করে দেয় আমাদের জীবনের। একটু ভেবে দেখবেন যে এই যে ছোটবেলার সহজ পাঠ, কিন্তু আমাদের আত্মপরিচয় তৈরি করে। বীরপুরুষ, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, রবি ঠাকুর আমাদের আত্মপরিচয় তৈরি করে দেয়, আমাদের আইডেন্টিটি তৈরি করে এই কবিতাগুলো ছোটবেলা থেকে পড়তে পড়তে, মানে বেড়ে ওঠার মধ্যে পড়তে থাকা। অদ্ভুত একটা কবিতা, যে আমার মনে আছে গোটা সহজ পাঠের মধ্যে এই কবিতাটা আমার মধ্যে একটা বিশাল আলোড়ন তৈরি করেছিল। যে আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদীর পার, ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে, আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদীর পার। ওই যে ছোটবেলায় এই কবিতাটা পড়তে পড়তে অজান্তেই একটা প্রেমে পড়ে গেলাম, যে ওই যে তেপান্তরের মাঠ, ওই যে তীরপূর্ণির ঘাট, ওই যে নতুন রাজার দেশ, ওই দেশে আমাদের পৌঁছতে হবে, ওই যে 7 সমুদ্র 13 নদীর পার, ওই জগৎটার
একটা কল্পনার জগৎ, সেই জগৎটার প্রেমে আমরা আপসেই পড়ে যাই। মানে সেটা আমার ধারণা মিলেনিয়াল কেউ হতে পারে, সেটা জেনজি কেউ হতে পারে, এখন তো আবার জেন আলফা পেরিয়ে জেন বিটাও জন্মাতে শুরু করে দিয়েছে। তো এই 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 প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা সকলেই হয়তো যাব গোটা জীবন ধরে, এই যে সুদূরের পিয়াসী করে দেওয়া একদম ছোটবেলার মনটাকে। আবার তার এই 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 যে সুদূরের পিয়াসী হতে হতেই আমাদের মধ্যে একটা ছটফটানি কাজ করে যে ওইখানটায় কবে পৌঁছবো, ওটা কেমন দেখতে। ছোটবেলায় কেউ আমরা আঁকা শিখতে ভর্তি হই, যখন আঁকি কিছু একটা, সেটা যতই হিজিবিজি হোক তার মধ্যে ওই তেপান্তরের মাঠটা থাকে কোথাও একটা মনের মধ্যে, রং পেন্সিলের মধ্যে। ঠিক যখন এগুলো ভাবি বা ভেবে ভেবে বড় হচ্ছি, তখনই হুড়মুড় করে জীবনের মধ্যে চলে এলো সুকুমার রায়। ওই নতুন রাজার দেশটার একটা চেহারা আমাদের দিয়ে দিল, বললো আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে হেতায় উদাস হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর, আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাধীন দিন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। তখনও আমরা কিন্তু মানে যে বয়সে এগুলো পড়েছি তখনও কিন্তু জানি না সোভিয়েত বলে কিছু আছে, মানে সোভিয়েত বলে কিছু ছিল। আমি যখন জন্মেছি তখন সোভিয়েত বলে কিছু ছিল জানি না, কিন্তু তখনও কিন্তু জানি না যে সমাজতন্ত্র বলে একটা কোনো ভাবনা আছে, একটা কোনো ব্যবস্থা আছে যা নিয়ম হারা হিসাবহীন হয়ে মানুষকে আরও উন্নতভাবে বাঁচতে শেখাতে পারে। এসব কিন্তু তখনও জানতাম না। কিন্তু এই 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 কবিতাগুলো, এই লাইনগুলো একটা অবাধ্যতার গ্রামার আমাদের মধ্যে তৈরি করে দিয়েছিল, একটা অবাধ্যতার প্যাটার্ন আমাদের মধ্যে তৈরি করে দিয়েছিল। এমনভাবে আমাদের তৈরি করতে থাকতো ছোটবেলা থেকে যে ওইরকম একটা কোনো দুনিয়া আছে, ওই দুনিয়াটা আমায় পৌঁছতে হবে, ওই দুনিয়াটায় শুধু আমি একা পৌঁছলে হবে না, ওই নতুন রাজার দেশে সবাইকে নিয়ে পৌঁছতে হবে, যেখানে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে হয়ে উঠতে পারবো আমরা। আর একটু বড় হলাম, একটু মানে এই ফর্মেই আমি একটু বলার চেষ্টা করবো আপনাদের। আর একটু বড় হলাম, আমার বন্ধুদের অভিজ্ঞতা আর কি। এবার তার মধ্যে খানিকটা দুপুরবেলার ইটিভিতে প্রসেনজিৎ ঋতুপর্ণা চলে এলো, সাহিত্যের সেরা সময় চলে এলো, তার সঙ্গে একটুখানি চিনচিনে ব্যথার মতন শুধু তোমারই জন্য বলে একটা স্লট চলে এলো। হিন্দিতে মানে হিন্দি ছবিতে বলিউড কাঁপানো, গোটা ভারত কাঁপানো শাহরুখ খান চলে এলো। তখন প্রায় সকলেরই স্কুলের মধ্যে রাজ নাম হলে একটা ব্যাপার, রাহুল নাম হলে একটা ব্যাপার, নয়তো ওই তো বলছি রাহুল নাম হলে একটা ব্যাপার। এবার যারা রাজ নয় আর যারা রাহুল নয়, তারা এবার একটা কমপ্লেক্সে পড়ে গেল, কি করা যায়, কাউকে একটা খুঁজতে হবে। তখন কেউ একটু আমির খানের সিনেমায় কি কি নাম আছে এসব খুঁজতে চলে গেল, কেউ কেউ একটু সালমান খানের সিনেমাতে কি কি আছে এইসব খুঁজতে চলে গেল। কিন্তু আমাদের বেড়ে ওঠাটা এইসবের মধ্যেই হয়েছে। মানে কুচকুচ হতা হে যদি না তৈরি হতো, তাহলে বোধহয় আমরা অনেকেই সর্ষে ক্ষেতের মাঝে দাঁড়িয়ে বা হচ্ছে যে ওই মানে রানী মুখার্জির পেছনে দৌড়তে দৌড়তে, বা হচ্ছে যে ডিডিএলজে, এবং তারপরে কুচকুচ হতা হে, একটার পর একটা ছবি যদি না হতো, তাহলে হয়তো আমরা অনেক বুড়ো হয়ে প্রেমে পড়তে শিখতাম। অনেক অল্প বয়সেই যে একটা প্রেম টেম ইত্যাদি পাড়ার লোকেরা বলতো প্রচন্ড বেড়ে পাকা ছেলে হয়ে যাচ্ছিস, এইসব এই বেড়ে পাকা হওয়ার মধ্যে কিন্তু একটা ব্যাপক উৎসাহ ছিল ওই গোটা প্রজন্মটার কাছে, ওই গোটা সময়টা। খেলার মাঠে সচিন তেন্ডুলকার, এরকম অসংখ্য। কিন্তু এই সব কিছুর মধ্যে যখন বয়স সন্ধিতে পৌঁছলাম, কলেজে যাওয়ার ঠিক আগে, অমনি তখন কানের কাছে সুকান্ত ভট্টাচার্য বিড়বিড় করতে শুরু করলো যে বাবা দাদা সবার কাছেই গোয়ার এবং মন্দ, ভালো হয়ে থাকার সাথে লেগেই আছে দ্বন্দ্ব, পড়তে বসে থাকে আমার পথের দিকেই চোখ, পথের চেয়ে পথের লোকের দিকেই বেশি ঝোঁক, হুলের কেয়ার করি নাকো মধুর জন্য ছুটি, একদম শাহরুখ খান বলছে যেন, হুলের কেয়ার করি নাকো মধুর জন্য ছুটি, যেখানে ভিড় সেখানেতেই লাগাই ছুটোছুটি, অতি কিশোরের ছড়া এই কবিতাটার নাম। এই যে কলেজে যাচ্ছি, কলেজ যাওয়ার আগেই এই ছড়াটা মাথার মধ্যে ঢুকে গেল, অমনি কন্টিনিউয়াস একটা দান্দিক জীবনের মধ্যে আমরা চলে গেলাম। কাজে কলেজে পা রাখলাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পার করেছি, উত্তর কলকাতার ছেলে, কলেজে গিয়েছি, বিদ্যাসাগর কলেজে পড়ি। তখন তো হুড়ুর করে নানা কিছু আমাদের মাথার মধ্যে চলে আসছে। একদিকে মানে একের পর এক গোধূলি মিছিলের ডাক পাচ্ছি, এবার গোধূলি মিছিলে গিয়ে কার দিকে তাকাবো সেই নিয়ে একটা ভেতরে একটা ছটফটানি চলছে। অমনি তখন চন্দ্রবিন্দুর গান মাথার মধ্যে ঘুরছে, যে সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে, হাওয়ায় হাওয়ায়। এই হাওয়ার মধ্যে ঘুরতে ঘুরতে কখনো আর্চিস গ্যালারিতে ছুটছি, কখনো ওই কাঙালপনার লিরিক্স আমাদের মনের মধ্যে ফিরে ফিরে আসছে,
কখনো আবার ওপার থেকে কেউ একটা চিৎকার করে ক্যাকটাসের আওয়াজ তুলে দিচ্ছে, ওই ক্যাকটাসের কাঁটা বিঁধে দিচ্ছে বুকের ভেতরে, যে অবিরাম আহত স্মৃতির ভিড় তবু আমি শুধু চেয়েছি তোমায়। কিন্তু কাকে চাইছি, কি চাইছি, কিভাবে চাইছি, কতটা চাইছি, তখন কিন্তু অতটা বুঝে উঠতে পারছি না, কিন্তু ছুটে বেড়াচ্ছি। এই যে ছটফটানি, এই অস্থিরতা, আমরা এখনো বলি এই গোটা জেনজি প্রজন্মটাই একটা অস্থির প্রজন্ম। কিন্তু এই অস্থিরতাকে বাদ দিলে কিন্তু এই দুনিয়াটা তো সুন্দর হবে না। মানে আমরা একটু নাক শীট করলাম জেনজিকে দেখে, আরে এদের বাবা বড় বেশি ছটফটানি, ওই ছটফটানিটা আছে বলেই এই গোটা দুনিয়া এই মুহূর্তে যে রিদেমটার মধ্যে চলছে, সেই ছন্দটা আছে। মহিনের ঘোড়াগুলি তখন ডাক পাঠাচ্ছে যে তাকে যত তারাই দূরে দূরে, তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে। থাকি আমি ভয়ে দূরে দূরে, যদি সে গেয়ে ওঠে অন্য কোনো সুরে। যখন মহিনের ঘোড়াগুলির এই গান আমাদের তখন হচ্ছে যে এত মোবাইলের এত প্রযুক্তির ইয়ে ছিল না, তখন মানে মোটামুটি এফএমটা আমরা সবাই শুনতাম। এফএমে যখন এই গান শুনছি, তখন টিভির পর্দায় গানের ওপারে বলে একটা সিরিয়াল তৈরি হলো। ওটা না বললেই যে এরা সবাই গান নাচছে। আমাদের প্রচুর আড্ডা এই গানের ওপারেকে কেন্দ্র করে এসএফআই অফিসে বসে হচ্ছে। এবার এই গানের ওপারে সিরিয়ালে আমরা হঠাৎ করে শুনতে পেলাম প্রাণ চায় চক্ষু না চায় গানটার আর একটা ফর্ম, একটা নতুন ধরনের একটু গিটার ইত্যাদি এই সমস্ত যা চিরকাল ছোটবেলা থেকে শুনে এসেছি, বা আমার মা খুব রবীন্দ্রসঙ্গীত ভালোবাসতেন, মা যেসব সিডিতে বা ক্যাসেটে যেসব শুনতো তার থেকে একটু অন্যরকম। সেখানে খুব ধাক্কা খেলাম কয়েকটা লাইন শুনে। ওই যে আমি বলছিলাম ইংলিশ অনার্স পড়তাম, কয়েকটা লাইন শুনে খুব ধাক্কা খেয়ে গেলাম, যে মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বহ্নি, ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি, মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টক শয্যায়, মিলন সমুদ্র বেলায়, চির বিচ্ছেদ জড় জড় মজ্জায়। পরের দিন কলেজ গেছি, অনার্সের ক্লাস আছে, প্রফেসর এসছে ক্লাস নিতে, শেক্সপিয়ার পড়াচ্ছে। হঠাৎ দেখি রবীন্দ্রনাথ যে লাইনগুলো লিখে গিয়েছিলেন, সেই লাইনগুলোরই যেন ইংরেজি অনুবাদ করছি। শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েটের এই অংশটা যখন আমাদের প্রফেসর পড়াচ্ছেন, লাভ ইজ এ স্মোক raised with the fume of sighs, being purged, a fire sparkling in a lover's eyes, being vexed, a sea nourished with lover's tears. What is it else? A madness most discreet, a choking gall, and a preserving sweet. এই যে পাগলামিটা, এই পাগলামিটা বোধহয় এই উত্তুরে হাওয়ার মধ্যে না থাকলে, বা ওই ছটফটাটার মধ্যে না থাকলে এই পাগলামির সন্ধান আমরা পেতাম না। আবার তার পরের দিনকে আর একটা ইংলিশ অনার্সের ক্লাস হচ্ছে, প্রফেসর এসছে, জন কিটস পড়াচ্ছে, খোঁজাখুঁজি করছি, নোটস বানাতে হবে। এবার বাড়ি গিয়ে জন কিটসকে নিয়ে পড়াশোনা করতে শুরু করলাম। দেখলাম জন কিটস তার প্রেমিকা ফ্যানি ব্রাউনকে 1819 সালের অক্টোবর মাসে একটা চিঠি লিখেছিলেন, দুরন্ত চিঠি। গোটা চিঠিটা অসাধারণ, আমি ছোট্ট একটা অংশ আপনাদের পড়ে শোনাবো, কেন বুঝতে পারবেন রাজনীতি আছে এই গোটাটার মধ্যেই, রাজনীতি আছে, ওই ছটফটানিটার মধ্যে রাজনীতি আছে, প্রেম আছে, কবিতা আছে, পুরো ককটেলটাই আছে গোটাটার মধ্যে। জন কিটস ফ্যানি ব্রাউনকে লিখলো, I have been astonished that men could die martyrs for religion. I have shuddered at it. I shudder no more. I could be martyred for my religion. Love is my religion. I could die for that. I could die for you. My creed is love, and you are its only tenet. You have ravished me by a power I cannot resist, and yet I could resist till I saw you, and even since I have seen you, I have endeavored often to reasons against the reasons of my love. বাংলা অনুবাদের প্রয়োজন পড়বে না, কারণ এই চিঠির এই অংশের সব থেকে সেরা অনুবাদ গোটা দুনিয়ার সাহিত্যের ইতিহাসে, সব থেকে সেরা বাংলা অনুবাদটা বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুর অচিরেই অজান্তে করে গেছেন। তোমার পথের কাঁটা করব চয়ন, যেথা তোমার ধুলায় শয়ন, সেথা আঁচল পাতব তোমার, তোমার রাগে অনুরাগী। আমি সূচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, যে পঙ্কে ওই চরণ পরে তাহারই ছাপ বক্ষে মাগি, আমি সকল দাগে হব দাগি কলঙ্ক ভাগি। এই যে আমাদের বড় হওয়ার মধ্যে এই বারংবার এই ছটফটানির মধ্যে এই মাইল ফলকগুলো খুঁজে পেয়ে যাওয়া, এই খুঁজে পেয়েছিলাম বলেই আজকে প্রেম, এই অপ্রেম থেকে প্রেম, অরাজনীতি থেকে রাজনীতি, অকাব্যিক থেকে কাব্যিক একটা আলাপ আলোচনার মধ্যে কথা বলার দুটো মানে রসদ পেয়েছি মাত্র। আবার এই একই সময়
একটা হেডফোনে বাজছে কন্ট্রাডিকশন ভাবেন, একটা হেডফোনে সুমন বলছে যে ভীষণ অসম্ভবে তোমাকে চাই, অমনি তার পরের বাঁকানের হেডফোনটায় বাজছে অঞ্জন দত্ত বলছে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, তাহলে কোনটা করব, ভীষণ অসম্ভবে চাইবো না চাকরির জন্য ছুটবো? এই কন্ট্রাডিকশনের মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠেছি। আবার তার মধ্যে সলিল চৌধুরী হঠাৎ করে একটা ঝাঁকুনি দিয়ে বলছে কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাছার অন্ন মেলেনি, কার নেই আশ্রয় বর্ষায়, দিন কাটে ভাগ্যের বর্ষায়, তুমি হও তাদেরই একজন, কাঁধে আজ তার ভার তুলে নাও। এই সবটার মধ্যে দিয়ে যখন আমরা বড় হচ্ছি, আমাদের প্রতিটা মুহূর্তে আমাদেরকে প্রেম, রাজনীতি, কবিতা, প্রেমের মধ্যে দিয়ে রাজনীতি, প্রেমের মধ্যে দিয়ে কবিতা আমাদেরকে বেড়ে তুলেছিল। আমি আর দুটো জিনিস বলবো। এক হচ্ছে যে এইরকমই একদিন রাত্রিরে একটা বিখ্যাত সিনেমা, এখানে যারা আছে ছোটরা মূলত রিলেট করতে পারবে, রকস্টার বলে একটা সিনেমা এসেছিল, মনে আছে ভাই? রকস্টারে আমরা সবাই কলেজ থেকে সবাই হচ্ছে যে রকস্টার হচ্ছে যে দেখতে যেতে হবে, দল বেঁধে রকস্টার দেখতে হয়েছে, রণবীর কাপুর। এবার এই রকস্টার সিনেমায় একটা অদ্ভুত সুন্দর গান ছিল, ও নাদান পারিন্দে, তার মাঝের একটা অংশ ছিল যেটা খুব দাগ কেটে গেছিল। তো একটু খোঁজাখুঁজি করলাম যে এটা তো এই সময় লেখা গান হতে পারে না, পুরনো কিছু গল্প আছে। খুঁজে খুঁজে দেখলাম 13th সেঞ্চুরিতে একজন সুফি পোয়েট সন্ত বাবা ফরিদ, সে লিখেছিল কাগারে কাগারে মরি ইতনি আরাজ তো সে চুন চুন খাইও মাস, কে রাজিয়া রে খাইও না তো নैना মোহে, মানে চোখ দুটো খেও না, খাইও না তো নैना মোহে, পিয়া কে মিলন কি আস। আবার ওই যে মেলান, মানে মেলালেন তিনি মেলালেন, এক্ষেত্রে রবীন্দ্রনাথ নয়, একটু ওপার বাংলায় চোখ দিলাম, দেখলাম রুদ্র আমাদেরকে শেখাচ্ছে যখন খুলছে আকাশ আখির কোণে জমাট মেঘের কান্না, যখন অঘ্রাণে ওই উজাড় করে মার দিয়েছে শস্য, যখন শাখায় শাখায় সাজলো ফুল চৈত্র মাসের বৃক্ষ, তখনও আমি এমন একা প্রতীক্ষাতেই থাকবো। অদ্ভুত এই যে মিশে যাওয়া, মিলে যাওয়া, কবিতার বই থেকে আর এক কবিতার বইতে ছুটে যাওয়া, এক কবিতার পাতা থেকে আর এক কবিতার পাতাতে ছুটে যাওয়া, আর এই সবটার মধ্যে প্রেম খুঁজে পাওয়া, সবটার মধ্যে রাজনীতিকে হাতড়ে বেড়ানো। শুধু কবিতা, এই যে শুধু এই কয়েক লাইনের পর লাইন কবিতা কেন, সিনেমাও তো আছে। সত্যজিৎ রায়, ঘরে বাইরে, সন্দীপের প্রথম আত্মপ্রকাশ, স্বদেশী আন্দোলনের একটা মিটিং হচ্ছে, সেখানে সন্দীপ, সৌমিত্র চট্টোপাধ্যায়, সে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। পুরোনো দিনের জমিদার বাড়ির ওই ব্যালকনিতে ওই খসখস ঝোলানো থাকতো, ওই খসখসের মধ্যে থেকে বিমলা, স্বাতিলেখা সেনগুপ্ত, সে ওই ভাষণটা শুনছে। ওই যে দুটো চোখ একদম ক্লোজ শটে নিয়েছিল সত্যজিৎ রায়, ওই যে দুটো চোখ, ওই চোখ দুটোর মধ্যে গোটা দুনিয়ার প্রচুর কবিতা, লাইনের পর লাইন কবিতা ওই দুটো চোখের মধ্যে লুকিয়েছিল। আর একটা উদাহরণ আছে অদ্ভুত সুন্দর, মানে এইসব আলোচনা ঋতুপর্ণ ঘোষকে একবার না টেনে নিয়ে আসলে তো আর আমাদের বেড়ে ওঠাটাকে জাস্টিফাই করা যায় না। ঋতুপর্ণ ঘোষ আর জয় গোস্বামীর কথা কলকান্দা বলছিল একটা আড্ডাতে, একটা জায়গায় সিনেমায় কিভাবে কবিতা উঠে এসছে এই নিয়ে আড্ডা হচ্ছে। কি অদ্ভুত দেখুন, অপুর সংসার, একটা অদ্ভুত সিন, অসাধারণ সিন। অপু সেখানে ঘরের দাওয়ায় বসে আছে, বাঁশি বাজাচ্ছে, হঠাৎ করে কি মনে হয়েছে অপর্ণাকে, শর্মিলা ঠাকুরকে জিজ্ঞেস করছে, অপর্ণা মানে শর্মিলা ঠাকুর ঘরের মধ্যে বসে আছেন খাটের ওপর, জিজ্ঞেস করছে যে আচ্ছা এই যে তুমি একজন এরকম গরিব মানুষকে বিয়ে করলে, তা তোমার অনুশোচনা হয় না? তো তখন অপর্ণা বলছে, শর্মিলা ঠাকুর বলছেন যে অনুশোচনা কি সব কঠিন শব্দ, অত বুঝি না বাবা, সহজ করে বলো। তখন অপু বলছে যে আচ্ছা ঠিক আছে অনুশোচনা ছাড়ো, তোমার আক্ষেপ হয় না? এই যে অনুশোচনা শব্দটা ওখানে তৈরি হলো এই গোটা সিনটার মধ্যে, গোটা সিনটা জুড়ে অনুশোচনা শব্দটা হাক পাক করতে থাকলো, কোথাও একটা মুক্তি পাবে বলে। তারপর অপু বললো যে আচ্ছা ঠিক আছে আক্ষেপ হয় না? তখন না বলছে যে হ্যাঁ আক্ষেপ হয় বই কি। খুব রেগে গেল সৌমিত্র, রেগে গিয়ে দাওয়া থেকে উঠে বাঁশিটাকে খাটের ওপর ফেলে খাটের এক সাইডে গিয়ে বসে বললো যে ঠিক আছে আমি তাহলে সব পড়ানো আরও টিউশনি বাড়িয়ে নেব, একটা কাজের লোক রেখে দাও বাড়িতে যে তোমার সব কাজ করে দেবে, আমি আরও 4টে টিউশনি বাড়িয়ে নিচ্ছি। তো তখন অপর্ণা, শর্মিলা ঠাকুর পেছন থেকে এসে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাঁধে মুখটা রাখলো, ওই অপূর্ব সেই মুখ আর কি, সেই মুখটা রেখে বলছে যে তার চেয়ে বরং এক কাজ করো, তোমার যে কটা টিউশনি আছে সেই কটা টিউশনি তুমি ছেড়ে দাও। তখন তাহলে তো কী হবে, তো কী করবে, এই তো বলছে আক্ষেপ হয়।
তখন বলছে, তখন আমার গরিব বর সন্ধে নেওয়ার আগেই বাড়ি চলে আসবে, আর তাকে এত টিউশনি করতে হবে না, সে তাড়াতাড়ি ঘরে ফিরে আসবে আমার কাছে, আমার আর কোনো অনুশোচনা থাকবে না। এই যে যে অনুশোচনা শব্দটা ওই সিনটার শুরুতে তৈরি হলো, যে অনুশোচনার মানে অপর্ণা বুঝলো না, অপর্ণার মুখ দিয়েই সেই অনুশোচনাটা প্রাণ পেয়ে গেল। এ কি কবিতা নয়? এর মধ্যে কি কবিতা নেই? এর মধ্যে কি প্রেম নেই? এইভাবেই আমাদের এই বেড়ে ওঠা। এই যে এতগুলো কথা বললাম, আরও আছে আসা যাওয়ার মাঝে, সবের মধ্যে আর মানে দীর্ঘ অনেক কথা হয়ে যাবে। আমি শেষ করব যে কথাটা বলে, যে এ তো গেল অপ্রেম থেকে প্রেমে পৌঁছানো, এ তো গেল আমাদের অরাজনীতি থেকে রাজনীতিতে পৌঁছানো, এ তো গেল অকাব্য থেকে কাব্যে পৌঁছানো। এর পরের যে ধাপটা, এই কলেজ জীবনের মধ্যে একের পর এক মিছিলে, মিটিংয়ে, স্লোগানে, একের পর এক লড়াইতে, পুলিশের মারের মুখে, জলকামানের মুখে, বন্ধুদের, কমরেডদের হাতে হাত ধরে একসাথে লড়াই করার স্পর্ধায় যেটা শিখলাম, যে প্রেম থেকে অপ্রেম থেকে প্রেমে পৌঁছানোটাই জীবন নয়, বা অকাব্য থেকে কাব্যে পৌঁছানোটাই জীবন নয়, বা অরাজনীতি থেকে রাজনীতিতে পৌঁছানোটাই জীবন নয়। জীবন আসলে পরিপূর্ণ প্রেমে, পরিপূর্ণ কাব্যে, পরিপূর্ণ রাজনীতিতে পৌঁছানো। খুঁজলাম আবার, অন্যে হয় কে কি বলেছে এসব নিয়ে, খুঁজে খুঁজে দুটো জিনিস পেলাম। ওই দুটো জিনিস আপনাদেরকে শুনিয়ে আমি আমার কথা শেষ করব। নিকোলাই অস্ট্রোভস্কি, এ দুটোই কবিতা নয়, কিন্তু আমি আবারও বলছি, আমি মনে করি না শুধু ওই ছন্দে বা অন্যভাবে কবিতা আছে শুধু কয়েকটা লাইনের মধ্যে। কবিতা গদ্যেও থাকে, কবিতা সিনেমাতেও থাকে, কবিতা গানেও থাকে, কবিতা সুরেও থাকে। নিকোলাই অস্ট্রোভস্কি বিখ্যাত উপন্যাস হাউ দ্য স্টিল ওয়াজ টেম্পার্ড, ইস্পাত, গোটা দুনিয়ার অসংখ্য ভাষায় তার অনুবাদ হয়েছে। ভারতবর্ষেরই শুধু 13টি ভারতীয় ভাষাতেই হাউ দ্য স্টিল ওয়াজ টেম্পার্ডের অনুবাদ হয়েছিল। সেখানে অস্ট্রোভস্কি তার প্রধান চরিত্র পাভেল কোরচাগিনের সাথে আলাপ করাচ্ছে আমাদের এই কথাগুলো বলে, যেখানে পাভেল কোরচাগিন বলছে কি অদ্ভুত পরিপূর্ণ কবিতা, পরিপূর্ণ প্রেম এবং পরিপূর্ণ রাজনীতি ভাবন। জীবন মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ, এই জীবন সে পায় মাত্র একটি বার, তাই এমনভাবে বাঁচতে হবে যাতে বছরের পর বছর লক্ষ্যহীন জীবনযাপন করার যন্ত্রণা ভরা অনুশোচনায় ভুগতে না হয়, যাতে বিগত জীবনের গ্লানি ভরা হীনতার লজ্জার দগ্ধানি সইতে না হয়। এমনভাবে বাঁচতে হবে যাতে মৃত্যুর মুহূর্তে মানুষ বলতে পারে, আমার সমগ্র জীবন, সমগ্র শক্তি আমি ব্যয় করেছি এই দুনিয়ার সবচেয়ে বড় আদর্শের জন্য, মানুষের মুক্তির জন্য সংগ্রামে। এর থেকে বড় পরিপূর্ণতা কবিতা, প্রেম, রাজনীতির আর হতে পারে না। এই একটা বললাম। আরেক জায়গার মানুষ, চেকোস্লোভাকিয়া। তখন হিটলারের বাহিনী চেকোস্লোভাকিয়ার দখল নিয়ে নিচ্ছে। চেকোস্লোভাকিয়ার একজন লেখক, কমিউনিস্ট পার্টির নেতা, তার নাম জুলিয়াস ফুচিক, আমাদের প্রেম, রাজনীতি, কবিতা, বোধ তৈরি করার একদম স্কুল জীবন, ওই হাই স্কুল জীবন থেকে যার বিশাল অবদান আছে, সেই জুলিয়াস ফুচিক তখন হিটলারের বন্দিশালায় বন্দি, প্যানক্রাটস জেল, কুখ্যাত জেল। সেই জেলে জুলিয়াস ফুচিক বন্দি আছে। 1943 সালের 25শে আগস্ট জুলিয়াস ফুচিককে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয় এবং 8ই সেপ্টেম্বর ফাঁসি দেওয়া হয়। জুলিয়াস ফুচিক তার জীবনের শেষ কয়েকটা দিন ওই অন্ধকার কুঠুরিতে বসে, কলিনস্কি বলে এক চেক রক্ষী, সে ওকে কাগজ আর কলম ইত্যাদি লুকিয়ে দিয়ে যেত, ও বসে বসে লিখতো ওর ভাবনাগুলো। সেই ভাবনাগুলো পরবর্তীকালে ফুচিকের স্ত্রী আগাস্তিনা ফুচিক, যে ওই সময় একই রকম আরেকটি জেলে তাকে বন্দি করে রাখা ছিল, সে কাস্তিনাকেও চিঠি লিখতো, সেটা অদ্ভুত সুন্দর। কিন্তু সেই সেই সমস্ত লেখাগুলো পরে গাস্তিনা উদ্ধার করার পর সেটাকে বই হিসেবে প্রকাশ করা হয়, নোটস ফ্রম দ্য গ্যালোস, বা ফাঁসির মঞ্চ থেকে। খুবই চর্চিত বই আমাদের মধ্যে। সেইখানে জুলিয়াস ফুচিক লিখছে ওই সময় দাঁড়িয়ে, কি অদ্ভুত পদধ্বনি এই কথাগুলোর আজকের সময়, প্রতিটা মুহূর্তে গোটা দুনিয়ার দিকে তাকিয়ে, আমার দেশের দিকে তাকিয়ে, আমার দেশ যাতে ভবিষ্যতে প্রেমে পড়তে পারে, প্রেম করতে পারে, আমার দেশ যাতে ভবিষ্যতে কবিতা লিখতে পারে, কবিতার জন্ম দিতে পারে, আমার দেশ যাতে ভবিষ্যতে একটা সুস্থ রাজনীতির পরিবেশ, আরও উন্নত রাজনীতির দিকে আমাদের প্রজন্মটাকে নিয়ে যেতে পারে, সেই দিকে সেই 1943 সালে বসে জুলিয়াস ফুচিক যেন দিক নির্দেশ করছেন আর একটা অদ্ভুত আশার কথা বলছেন, যখন বলছে
যে যুদ্ধ আর আশার মধ্যে এক দৌড় চলছে বটে। একরকম মৃত্যুর সাথে আর এক রকম মৃত্যুর প্রতিযোগিতা। কে আগে যাবে, ফ্যাসিজমের মৃত্যু না আমার? সারা ইউরোপের লাখো লাখো জনগণের মুখে, সারা পৃথিবীর মুখে এই একই জিজ্ঞাসা। কারো বা বেশি আশা, কারো বা কম। কিন্তু সত্যি কথা বলতে গেলে এ তো মরীচিকা। ধনতন্ত্রের ক্ষয়িষ্ণুতা আজ পৃথিবীকে আচ্ছন্ন করে তুলেছে। হাজার হাজার মানুষ মরবে, আর কি চমৎকারী না তারা। তারপর যারা বেঁচে থাকবে তারা বলবে ফ্যাসিজমের অধ্যায় আমরা পার করে এলাম। জুলিয়াস ফুচিক, তার এই লেখা, এই যে আওয়াজ, এই যে আশা, ফ্যাসিজমের অধ্যায় আমরা পার করে এলাম, এর চেয়ে পরিপূর্ণ, এর চেয়ে পরিপূর্ণ কবিতা, এর চেয়ে পরিপূর্ণ প্রাণ, এর চেয়ে পরিপূর্ণ রাজনীতি, এর থেকে পরিপূর্ণ প্রেম আর কখনো কোথাও তৈরি হয়েছে বলে আমার মনে হয় না। সকলকে আপনাদের ধন্যবাদ, শুভেচ্ছা। ঘৃণার রাজ্যে ভালোবাসার ফুল ফোটানোর যে লড়াই, সেই লড়াইটা রাহুল দা, বুলবুল দা এবং অবশ্যই আমরা সবাই মিলে এই একের পর এক বই, সেই উজবুকের ডায়েরি থেকে শুরু করে আজকে বিষাদবাড়ি লেন সেই ফুল ফোটানোর কাজ করবে। এবং আসছে বসন্তে বিষাদবাড়ি লেন রক্ত পলাশ ফোটানোর দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমাদের গোটা প্রজন্মকে। এই আশা নিয়ে আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।